স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত, কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকের সিদ্ধান্ত। ভোটের কালি মোচনের আগেই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু, বললেন প্রধানমন্ত্রী। জ্বালানি তেল নিয়ে রাজধানীতে কমেনি ভোগান্তি, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ঈদের ছুটির কারণে আগামীকাল রোববার অধিবেশনের পর থেকে মুলতবি থাকবে ১৩ দিন। পুনরায় অধিবেশন শুরু হবে ২৯ মার্চ থেকে। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করতে আলাদা কমিটি গঠনের কথা জানান কমিটির সদস্যরা। শনিবার দুপুর ১:৩০টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক। ১৫ সদস্যের এই কমিটির বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম সহ অন্য সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৈঠকে প্রথম অধিবেশনের স্থায়িত্ব ও রাষ্ট্রপতির ভাষণের উপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা যথাযথ পদক্ষেপ নেব। সংবিধানে ৩০ দিন সময় আছে, প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে। এদিকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে জামায়াতের হুঁশিয়ারির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংসদের ভেতরেই আলোচনা হতে পারে। ট্র্যাডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, রাষ্ট্রপতির ভাষণের ওপর বিরোধী দল ধন্যবাদ জ্ঞাপন করবে না, তবে ওয়াকআউট করার বিষয়ে বক্তব্য তুলে ধরবেন তারা। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমাদের আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তো এই মিটিংয়ে আলোচনা হওয়ার কিছু না, সেটা আমরা সংসদে এই আলোচনা উত্থাপন করব। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোটের কালি মোচনের আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেবাদানকারী ব্যক্তিদের জন্য সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান প্রধানমন্ত্রী। ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা দিতে শনিবার থেকে একটি পাইলট প্রকল্প চালু করেছে সরকার। এর আওতায় প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০,০০০ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ ও খাদেম ২,০০০ টাকা। আর প্রতিটি মন্দিরের জন্য মাসিক ৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক সহ সংশ্লিষ্ট উপাসনালয়ের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এই কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেবাদানকারী ব্যক্তিদের জন্য সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। একটি ধর্মীয় সামাজিক নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানসিকতা তৈরির ক্ষেত্রে আপনাদের মতন ধর্মীয় জ্ঞানসম্পন্ন মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ সবাইকে এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে। বলেন, নির্বাচনের পর খুব অল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের
কাজ শুরু করেছে। প্রত্যাশা করেন এই ধরনের উদ্যোগের ফলে ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিক সংকট লাঘব হবে। এদিকে 14 এপ্রিল কৃষকদের কার্ড দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলকে একসাথে নিয়ে আমরা যাতে দেশকে গড়ে তুলতে পারি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এক সপ্তাহেরও বেশি হলেও জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কমছে না। সরকার ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বাড়ানোর ঘোষণা দিলেও এর প্রতিফলন দেখা যাচ্ছে না মাঠ পর্যায়ে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন দেখা গেছে। সকালে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। কেউ ফজরের নামাজ শেষে, কেউ বা সাহারি খেয়ে এসে দাঁড়ান লাইনে। গভীর রাতেও লাইন ধরেছেন কেউ কেউ। পাম্প কর্তৃপক্ষ বলছেন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ, তারপরও জনভোগান্তি কমানো যাচ্ছে না। আমি আজকে 2 দিন যাবত 2 ঘন্টা 3 ঘন্টা যাবত 2 ঘন্টা দাঁড়ায় থাকা 200 টাকার, কোথাও 250 টাকার, এই ট্রাস্টে 300 টাকার তেল। আমি 2 ঘন্টা দাঁড়ায় থেকে 300 টাকার তেল দিয়ে আমি কি করব? আমি তো আজকেই চলতে পারবো না। সরকার এটা কি করতেছে? সরকার বলতেছে পর্যাপ্ত মজুদ আছে, আমাদের পর্যাপ্ত তেল দিতেছে। কোথায় পর্যাপ্ত পাইতেছি আমরা? এখন গ্রামের বাড়ি যাবে সবাই, তো গ্রামের বাড়ি যাওয়ার জন্য তো একটু বেশি পরিমাণ ফুয়েল দরকার হয়, সেক্ষেত্রে পর্যাপ্ত না 500 টাকার তেল। 9টা 13 দাঁড়াইছি, এখন বাজে 10টা 9, প্রায় 1 ঘন্টা, মাত্র 2.5 লিটার তেল পাইছি 300 টাকার। দেখা যাচ্ছে আমার 50 কিলো যাবে, আবার এসে লাইনে দাঁড়াতে হবে। আমাদের কাছে মজুদ আছে এবং আমরা সরকার যে বিপিসি যে নির্দেশনা দিচ্ছে, আমরা সেই নির্দেশনা দিচ্ছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের চলমান আছে আমাদের। এবার আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পরিবারের সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে কেনাকাটা করছেন সবাই। নতুন নতুন সব কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। বিক্রি বাড়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। সব বয়সের ক্রেতার আনাগোনায় মুখর সব বিপণী বিতান। সাধ্যের মধ্যে নিজের, পরিবার ও স্বজনদের জন্য চলছে কেনাকাটা। ভিড় এড়াতে অনেকেই দিনের শুরুতেই কেনাকাটা করেন। বিভিন্ন দোকান ঘুরে পছন্দ মতো কেনাকাটা সারেন তারা। বাচ্চাদের নিতে সবকিছু আছে, এই জন্য মূলত এখানে আসা। 2 বাচ্চার জন্য ড্রেস কিনেছি, আর বোন এসেছিল ভাগ্নিদের জন্য ড্রেস। আমি একটা টপস কিনেছি, আর আমার মামা আমাকে একটা গাউন দিয়েছে, আর এখানে আমি জিন্স দেখছি। কাপড় পছন্দের ক্ষেত্রে গরমে আরাম পাওয়া বিষয় মাথায় রাখছেন ক্রেতারা। এক শ্রেণী আসে খুব চাকচিক্য পছন্দ করে, এক শ্রেণী খুব সিম্পল পছন্দ করে, যেমন কটনের উপরে। কেউ মানে দুইটা ভাগে আছে, কেউ নর্মাল চাইতেছে আমি সুতির ভিতরে চাই, কেউ চাইতেছে একটু গর্জিয়াসের ভিতরে। গত বছর অনুযায়ী এবারের ক্রেতারা খুবই ভালো, খুবই আনাগোনা আছে, ক্রেতার ডিমান্ডও ভালো। ঈদের আগ পর্যন্ত বেচা বিক্রি এমন ভালো থাকবে আশা ব্যবসায়ীদের। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রা শুরু হয়েছে। গতকাল ভোর থেকে রেলপথে বাড়ি ফিরতে শুরু করে ঢাকাবাসী। আজ দ্বিতীয় দিনেও ভিড় দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। সকাল থেকে কিছুটা বিলম্বে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে গেছে, তবে অনলাইনে টিকিট কাটা নিয়ে নানা অভিযোগ আছে ঘরমুখো মানুষের। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন যাত্রী এড়াতে প্ল্যাটফর্মের বাইরে রয়েছে বাঁশের বেষ্টনী। 5 মিনিটের মধ্যে সব টিকিট উঠাও। কোনোদিন পাই, কোনোবার পাই না, হয়তো বাসে যাই, এবার হয়তো পাইছি, কিন্তু আসার টিকিট পাবো কিনা আমরা জানি না। একটু কষ্ট হয়ে গিয়েছে টিকিটটা পেতে, বাট আলহামদুলিল্লাহ গন্তব্যে পৌঁছাতে পারবো, এটাই আমাদের কাছে খুশি। গতকালকে থেকে শুনছি যে ট্রেন নির্দিষ্ট টাইমেই ছেড়ে যাচ্ছে। হোপফুলি বাকি দিনগুলোতেও সবাই ভালোভাবেই যাবে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল কমপ্লেক্স থেকে প্রায় 1000 কেজি বর্জ্য অপসারণ করা হয়েছে। শনিবার সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলে। এক্স নটোডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেন 35 জন দক্ষ পরিচ্ছন্নতা কর্মী। এ সময় বিভিন্ন ধরনের প্লাস্টিক, বোতল, কাগজ, পরিত্যক্ত সামগ্রী ও হাসপাতালের অভ্যন্তরে থাকা সাধারণ বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়। এই কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী। ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডাক্তার শাকিল আরিফ চৌধুরী সহ আরও অনেকে অংশ নেন পরিচ্ছন্নতা কার্যক্রমে।
আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথমবারের মতো ২৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে জাপানের ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটি থেকে শক্তিশালী উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি সহ মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা। এদিকে ইরানের তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ খারক দ্বীপে হামলার দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দ্বীপের সামরিক স্থাপনা ও বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্বীপটিতে থাকা ইরানের তেল অবকাঠামোতে এখনও হামলা চালানো হয়নি বলে জানান ট্রাম্প। আজও ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি লেবাননেও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ চিকিৎসাকর্মী। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালানো হয়। এদিকে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে অন্তত 10টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জেসিএস। স্থানীয় সময় শনিবার দুপুর প্রায় 1:20 দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে 10টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যে সমুদ্রে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করতে দক্ষিণ কোরিয়া ও মার্কিন বাহিনীর যৌথ বার্ষিক বসন্তকালীন সামরিক মহড়া চলার সময় উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুঁড়ল। এর আগে 10 মার্চ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পশ্চিম উপকূলে নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করেছেন বলে জানিয়েছে পিয়ংইয়ং। খেলার খবর, 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে কাল মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরে ম্যাচটি শুরু হবে বেলা 2:15টায়। প্রথম ম্যাচে 8 উইকেটের জয়ে সিরিজের লিড নেয় বাংলাদেশ। সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে 128 রানের জয়ে সমতায় ফেরে পাকিস্তান। এই ম্যাচ দাঁড়ায় সিরিজ নির্ধারণী ফাইনালে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ঘরের মাঠে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে মেহেদী হাসান মিরাজদের হারিয়ে সিরিজ জিতে ঘরে ফিরতে চায় পাকিস্তান। মুস্তাফিজুর রহমানের বিকল্প খুঁজে নিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মোজারাবানিকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। আইপিএল খেলতে পিএসএল এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এই পেসার। ক্রিকইনফো জানিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজি দলটিকে জানিয়েছেন মোজারাবানি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ব্যাপারটি ভালোভাবে নেয়নি। দেশটির সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে মোজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি। প্রথমে পিএসএল এর দলে চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড়ের শেষ পর্যন্ত আইপিএলে খেলতে যাওয়ার টানা দ্বিতীয় ঘটনা এটি। গত বছর সাউথ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশকে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে টেনেছিল পেশোয়ার জালমি, কিন্তু পরে তাকে চোটের বিকল্প হিসেবে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংসদের প্রথম অধিবেশন 30 এপ্রিল পর্যন্ত। কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত। ভোটের কালি মোচনের আগেই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু বললেন প্রধানমন্ত্রী। জ্বালানি তেল নিয়ে রাজধানীতে কমেনি ভোগান্তি, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।